মনের মাঝে তুমি ধারাবাহিক পর্ব 3। এই সবাই এসো এসো, কে কে বরণ করবে চলে এসো। দুধে আলতার থালাটা নিয়ে আয় কাবেরী। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? শঙ্খটা বাজা। নাও তোমা, এবার তোমার পা দুটো এই থালায় দিয়ে আস্তে আস্তে হেঁটে ভেতরে এসো। মোহিনী থালাতে পা রাখতে বাড়ির ভেতর থেকে একটা কণ্ঠস্বর সবার কানে ভেসে এলো, দাঁড়াও। সবাই কিছুক্ষণের জন্য চুপ করে রইল। ভালো করে চেয়ে দেখে মেম সাহেবের পোশাকে এক ভদ্র মহিলা মোহিনীর দিকেই এগিয়ে আসছে। কাবেরী, কই বরণ ডালা দাও তো দেখি। এই বলে বরণ শুরু করলেন। তবে ওনার দিকে সবাইকে খুব অবাক চোখে চেয়ে থাকতে দেখল মোহিনী। মোহিনীর মতো সবাই খুব অবাক, কেন কে জানে। যাই হোক, কিছু তো করার নেই, এটাও মোহিনীর জীবনের অভিনয়েরই একটা অংশ। এখন তো তার নিজেকে এবারের লোকেদের খেলার পুতুল বলে মনে হচ্ছে। জানে না সে বেনির সাথে যোগাযোগ কখন হবে। আর এই ভদ্রলোক মনে হয় সবটা জানেন। এইসব ঝামেলা মিটে গেলেই ওনার সাথেও মোহিনী কথা বলবে ভাবতে থাকে। এবার তোমার গৃহপ্রবেশ করতে পারো। এবার তোমরা গৃহপ্রবেশ করতে পারো। মেম সাহেবের পোশাক পরিহিত ভদ্রমহিলা এ কথা বললেন। কাবেরী, তোমাদের তো সাহস কম নয়, আমার বরণ হওয়ার আগেই তোমরা বধূবরণ সেরে ফেললে। অলোকরঞ্জন বাবু বললেন, আচ্ছা ঠিক আছে বড় বৌদি, তুমি বরং এখানে না এলেই পারতে, আমরা তো নতুন বৌমাকে তোমার কাছেই নিয়ে যাচ্ছিলাম। থাক ব্রো, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। তাছাড়া কাল থেকে তো তোমাদের সবার কর্তব্যই তো দেখছি। এ কি টুয়া, তুমি এত চুপচাপ দাঁড়িয়ে কেন? সামথিং রং মাই সুইট হার্ট, মাই বেবি, কাম কাম বেবি, কাম উইথ মি। মোহিনীকে ওই ভদ্রমহিলা একটি রুমে বসালেন। কিয়ারাকে বললেন, টুয়াকে তার নিজের রুমে নিয়ে গিয়ে বসাও, আমি পরে তোমার সাথে দেখা করে নিচ্ছি, কোনো অসুবিধে হলে আমায় জানিও। হ্যালো মিস্টার আগরওয়াল, হোয়াটস হ্যাপেন্ড? এই বলে কানে ফোন নিয়ে উনি বেরিয়ে গেলেন। কিয়ারা মোহিনীকে রুম দেখিয়ে দিয়েছে, সে এখন ওই রুমে বসে আছে। অবশ্য কিছু জামা কাপড় দেওয়া হয়েছে পরিবর্তন করে নিতে, কিন্তু কেমন যেন একটা ক্লান্তি ঘিরে রেখেছে। এখন যেন কিছুই ভালো লাগছে না। শুধু একটু নিশ্চিন্তে বেনির সাথে কথা বলতে পারলে তার ভালো হতো। একটু বাইরে বেরিয়ে দেখলো যদি ধ্রুববাবুকে দেখতে পাওয়া যায়, তাহলে ওনাকেও অনেক প্রশ্ন করার আছে মোহিনীর। বেরিয়ে এলো বাইরের রুমে বারান্দায়। সেখানেও তো কাউকেই দেখলো না। কি যে করবে কিছুই তো মাথায় আসছিল না। তাই ভেতরে গিয়ে জামা কাপড়টা পরিবর্তন করে নিল। টুয়াদি চলো, ও বৌদি চলো চলো, এবার দাদু ভাইয়ের কাছে চলো। অল্প বয়সে কিছুজন মেয়ের অনুপ্রবেশ, বোধহয় এরা সম্পর্কে ধ্রুববাবুর বোন হবে। হ্যাঁ চলো। দাঁড়াও দাঁড়াও, এই রেশমি, ভালো করে দেখে নে তো বৌদি ভাইয়ের শাড়ি পরাটা ঠিক আছে তো। দেখি দেখি, হ্যাঁ সব মোটামুটি ঠিকই আছে, কিন্তু তোমার মুখটা বড্ড শুকনো লাগছে গো, ঘুম হয়নি বলো? কিরে তোরা এলি? এদিকে আশীর্বাদে দেরি হচ্ছে তো। দূরের ঘর থেকে এই কণ্ঠস্বর ভেসে এলো। ও চলো চলো। দোতলার বসার ঘর থেকে নেমে একতলার বসার ঘরে গেল মোহিনী। সেখানে অনেকেই বসে রয়েছেন। তাদের মধ্যে কিছু মাঝবয়সী আর কিছু তার সমবয়সী রয়েছেন। মোহিনী তাদের কাউকেই চেনেন না, তবে একজন বয়স্ক ভদ্রলোক আছেন, ইনিই বোধহয় দাদা ঠাকুর হবেন। সবটাই অনুমান করছে মোহিনী, তবে ওনারা ভাবেন মোহিনী এনাদের সবাইকেই তো আগে থেকেই চেনেন। এই ব্যাপারটা এখন মোহিনীর কাছে ভীষণ গোলমেলে। স্বামী নামক ভদ্রলোকও এখানে হাজির রয়েছেন দেখছি। একে একে আশীর্বাদ করা শুরু হলো। জানি না এটা মোহিনীর জীবনের কোন অভিশাপ নিয়ে আসছে। ভিআইপি পরিবারের ভিআইপি লোকজন সব, এদের মাঝে মোহিনী নিজেকে তো কিছুতেই মানিয়ে নিতে পারছে না। ও বাবা, এ তো প্রচুর গয়নাগাটি দিচ্ছে সবাই। মোহিনী তো এক জীবনে এত গয়না কখনোই দেখেনি। অনেক বড় বড় পরিবারেও এই ধরনের গয়না বা এত পরিমাণের গয়না একসাথে অনেকেই দেখেছেন কিনা সন্দেহ আছে। বেনি কি তবে
এই জন্যই মোহিনীকে এখানে অভিনয় করতে পাঠিয়ে দিল। কে জানে বাবা, ওর আবার কি মতলব আছে। এসব ভাবতে থাকে মোহিনী। আশীর্বাদের পর্ব আস্তে আস্তে মিটল। তারপর খাওয়ার টেবিলে ওদের নিয়ে যাওয়া হলো। ধ্রুববাবু আর মোহিনীকে কেবল খেতে দেওয়া হলো। আস্তে করে একটা প্রশ্ন করলো মোহিনী ধ্রুববাবুকে, আপনি কি একটু আলাদাভাবে আমার সাথে কথা বলতে পারবেন? খুব প্রয়োজন ছিল। উনি শুধু তাকিয়ে রইলেন, কোনো উত্তর দিলেন না। খাবার টেবিল থেকে আসছি বলে উঠে গেলেন। এর পরবর্তী পর্ব জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর মন্তব্য দিয়ে জানান পর্বগুলি কেমন লাগছে। ধন্যবাদ।